প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই আলহামদুলিল্লাহ, আমি আশা করছি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদেরকে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর কিছু পরামর্শ দেবো। ঠিক আছে, তোমরা চেষ্টা করবা এই পরামর্শগুলো একটু মেনে চলার। ঠিক আছে, ফলো করার একটু চেষ্টা করবা। কেমন? আমি আজকে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, আহ, তোমার রাইটিং পার্ট। কেমন? রাইটিং পার্টের মধ্যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে হচ্ছে 30 নাম্বার, একটা হচ্ছে ডায়লগ রাইটিং, একটা হচ্ছে স্টোরি রাইটিং। ডায়লগের মধ্যে 15 আর হচ্ছে স্টোরি রাইটিং এর মধ্যে হচ্ছে কি 15। তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য আহ, এই এনসিডিবি কর্তৃক এই সিলেবাসটাই করা হয়েছে, অনুসরণ করা হয়েছে। অর্থাৎ তোমাদের রাইটিং পার্ট থাকবে কয়টা? দুইটা। ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে একটা হচ্ছে ডায়লগ রাইটিং, এখানে 15 নাম্বার, একটা হচ্ছে স্টোরি রাইটিং, এখানে 15 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদেরকে মোটামুটি আজকে রাইটিং গুলা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমি যদি ডায়লগ রাইটিং নিয়ে বলতে গেলে এখানে হচ্ছে 15 নাম্বার। ঠিক আছে, তোমাকে এই 15 নাম্বারের জন্য, আচ্ছা, আর একটা কথা, আগে সচরাচর একটা ডায়লগের মধ্যে কত থাকতো? 10 থাকতো। ঠিক আছে, 10-এর জন্য স্টুডেন্টরা 1.5 পৃষ্ঠা লিখতো বা 2 পৃষ্ঠা লিখতো এরকম। কিন্তু এখন যেহেতু তোমাদের 15 নাম্বার দিছে একটা ডায়লগের মধ্যে, ঠিক আছে, তো একটা ডায়লগের মধ্যে যেহেতু 15 নাম্বার, তোমাকে 15 নাম্বারের জন্য অবশ্যই কি 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা এরকম লিখতে হবে। মিনিমাম 2.5 পৃষ্ঠা, মানে দুই পৃষ্ঠা অবশ্যই লিখতে হবে, অ্যাটলিস্ট 2 পৃষ্ঠা। আর বেশি লিখলে তুমি 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা যা লিখতে পারো। কেমন? আচ্ছা, এটা বলে দিলাম, পৃষ্ঠার কথাটা বলে দিলাম। অনেকে প্রশ্ন করতো মানে কতটুকু লিখবো, কয় পৃষ্ঠা লিখতে হবে। এরপরে যদি আমি ডায়লগ রাইটিং নিয়ে বলতে চাই, তোমাদের ডায়লগ রাইটিং এর মধ্যে বেশিরভাগ প্রশ্ন আসে হচ্ছে কি এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ডস, বা মাঝে মধ্যে নামও ধরে দেওয়া থাকে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ প্রিপ্লান্টেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এই ধরনের বিষয়গুলো থাকে। কেমন? তো এই বিষয়গুলো তোমরা কি করবা না, তোমাদের গাইডে দেওয়া থাকে, তোমাদের বিভিন্ন নোটের মধ্যে থাকে। ঠিক আছে, এগুলো সরাসরি তোমরা মুখস্থ করবা না। কেমন? তোমরা এগুলো কি করবা, তোমরা আগে যে বিষয়ের উপর ডায়লগ করতেছো তুমি, ওই বিষয়ের কনটেক্সটটা ভালো করে জেনে নিবা। কিভাবে জেনে নিবা? তুমি এই বিষয়টার উপর কি করবা, আগে বাংলা ভালোভাবে ব্রেনস্টর্মিং করবা। ব্রেনস্টর্মিং বলতে তোমার যে ডায়লগটা বলবা বা ডায়লগটার মূল বডির মধ্যে কি কি বিষয় আনবা। তুমি ট্রি প্লান্টেশন নিয়ে লিখলে, ঠিক আছে, তুমি ট্রি প্লান্টেশনের গুরুত্ব তুলে ধরতে পারো। ট্রি প্লান্টেশন না করার কারণে যে ফলাফলগুলো হবে, যে ক্ষতিগুলো হবে, তুমি ওই বিষয়গুলো তুলে আনতে পারো বডির মধ্যে, মূল বডির মধ্যে। বা আগামীতে ট্রি প্লান্টেশন না করলে বা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম যদি আমরা অভিযান পরিচালনা না করি, ঠিক আছে, কি কি ক্ষতির সম্মুখীন হবে মানব জাতি, কি কি সমস্যার সম্মুখীন হবে, এই বিষয়গুলো তোমরা কি একটা ডায়লগের মধ্যে আলোচনা করবে, অবশ্যই মূল বডির মধ্যে এগুলা। তো তুমি এই বিষয়টা কি করবা, একটা নোট ডাউন করে ফেলবা খাতার মধ্যে, বাংলায় নোট ডাউন করে ফেলবে। কেমন? তুমি নিজে নিজে চেষ্টা করবা ব্রেনস্টর্মিং করার। তুমি যদি সবচেয়ে ভালো হয় নিজে ব্রেনস্টর্মিং করলে, মানে কয়েকজনের সহায়তা নিয়ে বা গ্রুপ স্টাডি করে যদি করতে পারলে সবচেয়ে ভালো হয়। আর যদি গ্রুপ স্টাডি করার সুযোগ না থাকলে বা এই ধরনের সুযোগ নাও হয়ে উঠতে পারে, কেমন, তুমি কি করতে পারো, চ্যাট জিপিটি আছে, তুমি চ্যাট জিপিটির সহায়তা নিয়ে তুমি কি করতে পারো, ওখানে সার্চ করে করে এই বিষয়গুলোর ব্রেনস্টর্মিং করবা এবং খাতায় নোট ডাউন করে ফেলবা। নোট ডাউন করার পরে এগুলো আবার ছোট ছোট করে ইংলিশ করে ফেলবা। ধরো তুমি ট্রি প্লান্টেশনের কি লিখতেছ, কজেস বা ট্রি প্লান্টেশন কারণ, কেন তুমি ট্রি প্লান্টেশন করবা, ঠিক আছে, ওই কারণগুলো আগে মানে বাংলায় লিখবা। ধরো একটা বাংলা কারণ লিখছো তুমি গ্রিন হাউস ইফেক্ট রোধ করার জন্য, ঠিক আছে, তো তুমি এটা ইংলিশ কি করবা, রিডিউসেস গ্রিন হাউস ইফেক্ট। ঠিক আছে, এটা ছোট করে এবার লিখবা, ছোট ছোট বাংলা করবা, ছোট ছোট ইংলিশ এগুলো আবার কি করে ফেলবা, ইংলিশ করে ফেলবা। এরপর তুমি পুরো সেন্টেন্সটা কি করবা, সাজাবা। এভাবে শিখলে কি হবে, তোমার তুমি শুধু এখানে তো ডায়লগ শিখতেছো। তুমি যদি ডায়লগ এভাবে শিখলে তোমার প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে তোমাকে অনেক সহায়তা করবে। অন্যান্য যে রাইটিং গুলো আছে তোমার, কি আছে, কম্পোজিশন আছে ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে, এখানে সহায়তা করবে তোমাকে। এভাবে তুমি প্রত্যেকটার মধ্যে কি পাবা, বেনিফিট পাবা। তো তোমাকে আমি যে মেসেজটা দিতে চাইছি, তবে তুমি যদি এভাবে মুখস্থ করে কোনোদিনও কি করতে এতে আসতে পারবে না। এখন অনেকগুলো রাইটিং, অনেকগুলো মুখস্থ করার বিষয়। আর তুমি একটা বিষয় মুখস্থ করে 10 দিন বা 20 দিনের বেশি মনে রাখতে পারবে না, বা 1 মাসের বেশি মনে রাখতে পারবে না। তো তোমার স্মৃতিতে স্থায়ী হবে না। স্থায়ী হলে তোমার এটা তোমার সৃজনশীলতা বা প্রতিভাকে কি করে ফেলে, নষ্ট করে ফেলে। এজন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিংটা চর্চা করতে হবে। তবে তোমাকে বললাম কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটা চর্চা করবা। ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে এই যে ব্রেনস্টর্মিং করবা, ছোট ছোট বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করবা, যে সেন্টেন্স স্ট্রাকচার, সঠিকভাবে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে একটা সেন্টেন্স লিখার চেষ্টা করবা। কেননা তুমি যদি শুদ্ধভাবে, শুদ্ধ করে, মানে সবগুলো গ্রামার ফলো করে যদি একটা সেন্টেন্স লিখতে পারলে, অবশ্যই তুমি কি করতে পারবা, একটা প্যারাগ্রাফ লিখতে পারবা। কেননা অনেকগুলা বাক্য বা অনেকগুলা সেন্টেন্সের সমষ্টি হচ্ছে একটা প্যারাগ্রাফ। কেমন? দুঃখিত, আমি একটু সমস্যা হচ্ছে। তো তোমরা কি করবা, একটু
প্যারাগ্রাফটা লেখার জন্য চেষ্টা করবা, প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবা, এরকম ডায়লগ গুলা লেখার চেষ্টা করবা। মুখস্থ করে নয়, বুঝে বুঝে মুখস্থ করবা, কেমন? বা ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে আস্তে আস্তে চর্চা করে করে কি করবা, এই যে ডায়লগ রাইট, প্যারাগ্রাফ আছে, কম্পোজিশন আছে, এগুলো কি করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? মুখস্থ করবা না, কোনো কিছু মুখস্থ করবা না। বিস্তারিত ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কিভাবে শুরু করবা, কি কি দিয়ে শুরু করবা, এগুলো আমি বিস্তারিত বোর্ডে লিখে লিখে তোমাদেরকে কি শুরু করবা। জাস্ট আচ্ছা হচ্ছে কি, তোমাদের সবার সামনে অর্ধবার্ষিক পরীক্ষা না, আমি জাস্ট তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাকে সামনে রেখে তোমাদের কয়েকটা পরামর্শ দিচ্ছি, তুমি কিভাবে কি এই কয়েকদিনের মধ্যে কিভাবে গুছিয়ে আনবা বা কিভাবে পড়বা, পড়াশোনা কিভাবে করবা। এরপর তোমাদের আছে স্টোরি রাইটিং। এখানে স্টোরি রাইটিং এর মধ্যে তোমাদের 15 নাম্বার। আচ্ছা, তুমি 15 নাম্বারের স্টোরি রাইটিং কিভাবে করবা, ঠিক আছে? স্টোরিটা হচ্ছে তুলনামূলক কঠিন, কেননা এখন আগের মতো হচ্ছে কি ট্রেডিশনাল স্টোরি গুলা দেয় না, এখন ক্রিয়েটিভ স্টোরি দেয়। তো যেহেতু ক্রিয়েটিভ স্টোরি দেয়, এটা স্টুডেন্টদের জন্য ধরা অনেক কঠিন হয়ে যায়, সবার জন্য কঠিন না, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরা কঠিন হয়ে যায়, বাকিরা কয়েকজন গুড়ি কয়েক অ্যান্সার করতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, তোমার যদি মুখস্থ করার অভ্যাস থাকলে তোমাকে অবশ্যই এখন থেকে কি করতে হবে, পরিহার করতে হবে। তুমি যদি এখন থেকে পরিহার না করলে তোমার অনেক সমস্যা হবে। সমস্যা বলতে ধরো তুমি তোমার একটা টেন্ডেন্সি আছে মুখস্থ করার, তো তুমি তুমি তো ক্রিয়েটিভ স্টোরি মুখস্থ করতে পারবে না। তো ধরো ক্রিয়েটিভটা হচ্ছে তোমাকে যে কোনো ভাবে যে কোনো একটা বিষয়ের উপর তোমাকে কি করতে হবে, তোমার স্যার এরা তোমাদের যারা প্রশ্ন করবে ওনারা মেক করে দেবে, এখন তোমাকে কি এগুলোর অ্যান্সার করতে হবে। তো তুমি তো এগুলো মুখস্থ করতে পারবে না, সরাসরি সরাসরি তো তুলে দিবে না, ঠিক আছে? তো তোমার যদি মুখস্থ করার টেন্ডেন্সি থাকলে তুমি সরাসরি ওই বিষয়টা এখানে তুমি কি করতে পারবে না, অ্যাপ্লাই করে বানিয়ে লিখতে পারবে না, বা ক্রিয়েটিভ স্টোরিটা শেষ করতে পারবে না। ওই যে তুমি যদি সরাসরি কি করো, তুমি 5টা স্টোরি বা 10টা স্টোরি মুখস্থ করছো, সবগুলা কি ট্রেডিশনাল বা হিস্টোরিক্যাল, এখন তোমার পরীক্ষা আসছে কি ক্রিয়েটিভ স্টোরি, তো তুমি কি অ্যান্সার করতে পারবা? অবশ্যই না, তুমি কখনোই অ্যান্সার করতে পারবে না যদি তুমি এভাবে মুখস্থ করে আসলে। এজন্য তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংটা চর্চা করতে হবে। আচ্ছা, এই যে স্টোরি রাইটিং, এখানে 15 নাম্বার, অবশ্যই এখানে 15 নাম্বারের জন্য শুরুতে বলছি ডায়লগ তো তুমি 2 পৃষ্ঠা লিখবা, কিন্তু স্টোরি তোমাকে 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা অবশ্যই লিখতে হবে, কেমন? 15 যেহেতু 15 নাম্বার, আমি যদি 10 নাম্বার হতো তখন বলতাম যে তুমি কি লিখো, 1 পৃষ্ঠা, সরি 1 পৃষ্ঠা না, 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে শেষ করো। এখন যেহেতু 15 নাম্বার, অবশ্যই তোমাকে কি করতে হবে, 2 পৃষ্ঠা প্লাস বা 2.5 পৃষ্ঠার মধ্যে তোমার স্টোরিটা শেষ করতে হবে, কেমন? আমি তোমাকে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে যে পরামর্শগুলো দেবো, একইভাবে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং করে করে কি করতে হবে, স্টোরিগুলো শেষ করতে হবে। প্রথমত তোমার গল্পের কনটেক্সট জানা থাকতে হবে, যে বলে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম একটা আছে। তারপরে আছে গ্রেপস অল লস অল, মানে অতি লোভে তাতে নষ্ট। এই ধরনের যে হিস্টোরিক্যাল বা ইসপস এর যে গল্পগুলো আছে, এগুলো তোমার বাংলায় জানা থাকতে হবে, পাশাপাশি তোমাকে এগুলো আবার কয়েকবার পরে পরে তোমাকে আয়ত্ত করতে হবে, বানিয়ে লিখার যে ক্যাপাবিলিটি তোমাকে এটা অর্জন করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে। তারপরে দ্বিতীয় যে পরামর্শটা দিব, ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরিগুলো কিভাবে হয়, আমি তোমাকে ক্রিয়েটিভ স্টোরির একটা উদাহরণ যদি বলতে গেলে বাংলায় বলতেছি। রাতুল 8ম শ্রেণীর ছাত্র, সে আজকে প্রতিদিনের মতো আজকেও কি স্কুলে যাওয়ার জন্য ব্যাগ রেডি করে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। স্কুলে যাওয়ার পথে সে একটি পার্স বা ব্যাগ কুড়িয়ে পেল, মানি ব্যাগ কুড়িয়ে পেল, সে সেটি নিল। এতটুকুতে গিয়ে কি করে দিল, শেষ করে দিল। দেখো এখন তুমি কি করবা, এখন সে কুড়িয়ে পেল, কুড়িয়ে পাওয়ার পরে কি করলো, সে কি সেটা নিজের মধ্যে রেখে দিল, বা সে কি সেটা পরিবারে নিয়ে আসলো, বা সেটা থানায় নিয়ে যেতে পারে, বা সেটা প্রকৃত মালিককে খুঁজে বের করে দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এখন তুমি কিভাবে দেখতেছো, তুমি কিভাবে চিন্তা করতেছো, তোমার চিন্তা করার ক্ষমতা কতটুকু, তুমি কি এটাকে পজিটিভ ভাবে শেষ করবা বা তুমি এটাকে নেগেটিভ ভাবে শেষ করবা, এটা তোমার সম্পূর্ণ তোমার। অবশ্যই এখানে অবশ্যই কি তোমাকে পজিটিভ কিছু নিয়ে আসতে হবে। তুমি যদি নেগেটিভ কিছু নিয়ে আসলে, বা এই টাকাটা সবগুলো ইতে মেরে দিয়ে কি করে খেয়ে ফেলছে বা অন্য কিছু করে ফেলছে, তখন এটা তোমার স্যার কি নেগেটিভ ভাবে চিন্তা করবে। তোমাকে অবশ্যই পজিটিভ কিছু চিন্তা করতে হবে, কেমন? আচ্ছা, পজিটিভ কিছু চিন্তা করতে হবে, এবং এইভাবে পজিটিভটা তোমাকে বানিয়ে কি করতে হবে, খাতায় লিখে দিয়ে আসতে হবে। তো তুমি কখন খাতায় লিখে দিয়ে আসতে পারবা, বা তুমি কিভাবে একটা ক্রিয়েটিভ স্টোরি লিখতে পারো, যখন তুমি প্র্যাকটিস করবা, যখন তুমি চিন্তা করবা, তখন তুমি অবশ্যই কি একটা ক্রিয়েটিভ স্টোরি দিলেও, ট্রেডিশনাল না দিয়ে যদি ক্রিয়েটিভ স্টোরি দিলেও তুমি অবশ্যই একটা কি ক্রিয়েটিভ স্টোরি লিখে দিয়ে আসতে পারো, মানে আমার এটা বিশ্বাস, কেমন? তো ক্রিয়েটিভ স্টোরি কিভাবে লিখবা, একটা ডায়লগ কিভাবে শুরু করবা, এটা নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ ক্লাস তোমাদের আসতেছে। তোমরা আমার এই পেজের সাথে, আমার একটা পেজ আছে, ঠিক আছে, পথ চলা গাইড ফর হিউম্যানিটিস, ওই পেজের সাথে যুক্ত থাকবা। পাশাপাশি আমি তোমাদের নিয়মিত ক্লাসগুলো আব্দুল্লাহ আল নোমান যে আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলের মধ্যে বা ওই পেজের মধ্যে আমি ক্লাসগুলো প্রতিদিন দিব। তোমরা ওই পেজের সাথে কি থাকবা, সবাই সংযুক্ত থাকবা। আর তুমি যদি মনে করো যে তুমি এই ক্লাস থেকে বা এই ভিডিও থেকে তুমি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তাহলে আমার জন্য একটু দোয়া করবা। আর পাশাপাশি এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে কি তোমার।
তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। এই পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।